আচ্ছা, একটা ধারণা দেন তো, সমুদ্রের তলদেশে সবচাইতে কত বড় মাছ থাকতে পারে? জানি অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। সমুদ্রের তলদেশের রহস্য উদ্ঘাটন করতেই আমরা চলে গেছিলাম কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সমুদ্রের তলে কেমন হইতে পারে আর কোন কোন প্রাণী থাকতে পারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এত বছর যাবত কক্সবাজারে থাকি, আমার কিন্তু কোনো দিনও কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে যায় নাই কাইফের বাবা। যদিও অনেকবার রিকোয়েস্ট করছি আমাকে একটু নিয়ে যাবে, আমি দেখবো সমুদ্রের তলদেশে দেখতে কেমন হয়, আমার নিয়ে যায় নাই। যেই নিজের বেটা মানে নিজের ছেলে একবার বলছে বাবা আমাকে একটু ফিশ ওয়ার্ল্ডে ফিশ দেখাতে নিয়ে যাবে, আমি বড় বড় ফিশ দেখবো, ওই যে আর অমনি গলে গেছে। আমি এত তেল দিলাম, আমার তেলে কাম হয় নাই, নিজের বেটার তেল দিছে, তেলে কাম হয়েছে, বুঝছেন নি। ছেলের আবদার আর ফেলতে পারে নাই। যাই হোক, বাসা থেকে কিন্তু আমরা বেরোয় গেছি, আর বেরোয় আমরা পুলিশ লাইন হইয়া ডলফিন পয়েন্ট হইয়া তারপরে কিন্তু সেই জায়গায় চলে আসলাম, মানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। যদিও আমার ভাবনা ছিল এক, আর গিয়ে দেখলাম আর কি ভাবনা ছিল সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফিশ ওয়ার্ল্ডের এক সাইডে হচ্ছে পার্কিং জোন, আর সামনের দিকটা একটু খোলামেলা, আর এক পাশে হচ্ছে ছবি তোলার স্পট। বাইকটাকে পার্কিং করে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। বাচ্চাদের মেবি 5 বছর হিসেবে হচ্ছে টিকিটটা কাটে, যদিও কাইফের টিকিটটা এখনো কাটা লাগে নাই, কারণ ওর এখনো 5 বছর হয় না। আমাদের দুইজনেরই টিকিট লাগছে। যাই হোক, টিকিট কাটা কমপ্লিট, এখন আমরা ভিতরে যাব। এইখান দিয়ে ভিতরে ঢুকতে হয়। প্রথমবার কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে সবচাইতে বড় মাছ দেখতে আমরা যাইতেছি, খুব এক্সাইটেড নিয়ে যাইতেছিলাম ভিতরে কেমন হয় দেখার জন্য। আমাদের জার্নিটা মূলত এই গেট দিয়ে শুরু হয়েছে, এইখান থেকেই আমরা শুরু করলাম দেখা, আর আপনারাও দেখতে থাকেন আমরা কি কি দেখলাম আর কি কি এনজয় করলাম। সবগুলা অ্যাকোরিয়ামের উপরে এবং এক সাইডে হচ্ছে যেই মাছ সেইগুলোর নাম লেখা আছে। একটা অ্যাকোরিয়ামে এক ধরনের মাছ, যাতে সবার বুঝতে সুবিধা হয়, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাই দিতেছি এই মাছটার নাম কি। তারপরে চলে আসলাম আমরা আরেক পাশে, এইখানে হচ্ছে অনেক ধরনের মাছ আছে। এই অ্যাকোরিয়ামের কাছে এসে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে সাপের মতো এটা কি নড়াচড়া করতেছে। তারপর অনেক সময় তাকিয়ে থাকলাম যে এটা কি বাইং মাছ নাকি, দেখলাম না বাইং মাছও না, কারণ বাইং মাছের পিঠের দিকে কাটা থাকে। জীবনে অনেক বড় পাঙ্গাস মাছ দেখছি, কিন্তু এত বড় পাঙ্গাস মাছ দেখি নাই। দেখেন জাস্ট কত বড় এই পাঙ্গাস মাছ। আর এই অ্যাকোরিয়ামে শুধু পাঙ্গাস মাছই ছিল। এগুলো মূলত সামুদ্রিক পাঙ্গাস, জানি না এগুলা কি আর্টিফিশিয়াল নাকি বাস্তব, আমার ধারণা নাই। এখানে আসার পরে যা জানতে পারলাম, একটা পাঙ্গাস মাছ নাকি সর্বোচ্চ 300 ফিট লম্বা হইতে পারে। বুঝেন কত বড় পাঙ্গাস হয় তাহলে। পাশে একটা অ্যাকোরিয়ামে দেখলাম এই মাছটা খুব সুন্দর পানি খাইতেছে, আমি একটু ধরার চেষ্টা করলাম। আমি খুব কাছের থেকে দেখতেছিলাম যে এটা কি আদৌ সত্যি মাছ হলেও হতে পারে, কারণ অ্যাকোরিয়ামের ভিতরে যেরকম ভাবে পানির ব্যবস্থা করছে তারা, এই দেখেন কত সুন্দর লাগতেছে। আমি প্রথমে মাছটা দেখে ভাবছি টাকি মাছ, এইটা হচ্ছে শাল মাছ, যা প্রথম দেখলাম জীবনে। হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, আর সামনে যাই দেখি একটা কচ্ছপ সাইডে বসে আছে, আমাদের দেখে নড়াচড়া করে আবার সামনে চলে আসলো। এত বড় কচ্ছপ আমি এই জীবনের প্রথম দেখলাম। আস্তে আস্তে এই কচ্ছপটা উপরের দিকে উঠতেছিল, কাইব কাছে গিয়ে কচ্ছপটার সাথে কথা বলতেছিল, জানি না কি কথা বলতেছিল। হাঁটতে হাঁটতে আমরা অনেক ভিতরে চলে আসলাম। আসার পরে দেখলাম এখানে অনেক সুন্দর আলো আছে, তাই ভাবলাম এখান থেকে আবার ভিডিও শুরু করি। ভিতরে অনেক জায়গায় হচ্ছে অন্ধকার ছিল, ভিডিও তেমন ভালো আসতেছিল না। যেখানে লাইটটা ভালো ছিল ওইখানের থেকে আমরা ভিডিও করতেছিলাম। আর এই লাইনের দুই সাইডে হচ্ছে অ্যাকোরিয়াম, আর দুই সাইডেই কিন্তু মাছ। এই যে দেখেন কত বড় বড় রূপসাদা মাছ। ফিশ ওয়ার্ল্ডের নিচতলা হাঁটতে হাঁটতে আর এগুলো দেখতে দেখতে আমরা গেছিলাম দোতলা, তিনতলা। আর গিয়ে কি কি দেখলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা এন্ড টেক কেয়ার।